আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা একটা অ্যাপ্লিকেশন ফ্রি হ্যান্ড রাইট করব, যেটার বিষয় হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর রিলিফ অ্যান্ড মেডিকেল এইড ফর ফ্লাড এফেক্টেড পিপল। মানে বন্যায় ক্ষতিগ্রস্ত যে মানুষ, ওদেরকে ত্রাণ এবং চিকিৎসার জন্য একটা সরঞ্জাম তোমার প্রদান করার জন্য আবেদন করবা। তো দেখো, এখন আবেদনটা যে তুমি করবা কার কাছে করবা এটা দেওয়া থাকবে, হ্যাঁ। যেমন কি দ্য ডেপুটি কমিশনার, কোথাকার, জেলার যে ডেপুটি কমিশনার ওনার কাছে। তো তুমি কি জানো দেখো তো, আহ, সবার আগে তুমি যে অ্যাপ্লিকেশনের যে নিয়মটা আছে, তুমি কি করবা, উপর একটা ডেট দিবা, তারিখ, তারপরে কি যার কাছে পাঠাইবা, দ্য ডেপুটি কমিশনার এটা দিবা, তারপর তুমি তোমার ঠিকানাটা দিবা। দেখো তোমার প্রশ্নের মধ্যে যদি কোনো ঠিকানা ইন্ডিকেট করা থাকে তাহলে তুমি ওই ঠিকানাটা দিবা, আর নয়তো তুমি তোমার নিজের মতো করে একটা ঠিকানা দিয়ে দিবা। তারপর যে সাবজেক্টটা মেনশন করবে ওই সাবজেক্টটা লিখবা। তো লেখার পর তুমি কি করবা, যে ডিয়ার স্যার দিয়ে শুরু করতে পারো, হ্যাঁ। তো এখন এই যে জিনিসটা তুমি শুরু করবা, মানে তুমি যে দরখাস্তটা লিখবা, তো প্রথমে তুমি কি লিখবা দরখাস্তর মধ্যে, তুমি আগে কি কাহিনীটা ঘটছে ওইটা তুমি আগে কি করবা, প্রকাশ করবা। তো প্রকাশ করার পর তোমার চাহিদাটা কি, ওই চাহিদাটা তুমি আগে ওদেরকে বলবা। বলার পরে তুমি রিকোয়েস্ট করবা যেন এরকম এরকম করে। এইভাবে কিন্তু আমরা এই তিনটা ধাপে আমরা কি করি মূলত, অ্যাপ্লিকেশনটা লিখি। প্রথম ধাপে আমরা কি লিখি, তুমি নিজের পরিচয়টা দিলা, দেওয়ার পরে তুমি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে বা কোন প্রেক্ষিতে তুমি কি করতে চাইতেছো এটা সম্পর্কে একটা ধারণা দিলা। তারপর তুমি তোমার চাহিদাটা বলবা, তারপর তুমি এটা রিকোয়েস্ট করতে পারো। জিনিসটা হচ্ছে এরকম ভাবে। তো দেখো আমি ঠিক এরকমভাবে বাংলাটা সাজাইছি। এখন আমরা কি করব, এই বাংলাটাকে ইংরেজি করার চেষ্টা করব। তো কি লিখছি প্রথমত দেখো তো, যে দরখাস্তের কিন্তু একটা নিয়ম আছে। যে নিয়মটা কি, অনেকেই মনে করো মুখস্থ করে ফেলে, যে প্রথম কয়েকটা লাইন এরকম। যে আমরা এখানে কি লিখছি দেখো, আপনাকে জানানো যাচ্ছে যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে আপনাকে জানানো যাচ্ছে যে, কথাটা বুঝো। এখানে যে ডেপুটি কমিশনার আছে ওনাকে কিন্তু কি আমরা জানাইতেছি কাহিনীটা, ঠিক আছে। যদি স্কুল বিষয়ক হয়তো আমরা কিন্তু মোটামুটি প্রায় এরকম অনেকভাবে লিখি, যে উইথ দ্য রেসপেক্ট টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট, অথবা উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, এরকমভাবে শুরু করি। কিন্তু এটা যেহেতু একটু ব্যতিক্রম, মানে কি আমরা জেলার যে কমিশনার আছে, ডেপুটি কমিশনার, ওনার কাছে দরখাস্তটা করতেছি। সো আমরা এখানে কি লিখতেছি দেখো, যে আপনাকে জানানো যাচ্ছে যে, এখন আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে সম্মানপূর্বক নিবেদন এই যে। আচ্ছা, এখানে যেহেতু আমি বাংলা লিখছি, কি আপনাকে জানানো যাচ্ছে যে, আমরা এটাকে কি লিখতে পারি, দেখো জানানো মানে কি, কাউকে জানানো, ইংরেজি হচ্ছে ইনফর্ম, মানে কি ইনফর্ম মানে হচ্ছে তোমার অবগত করা বা জানানো। তো কাকে জানানো যাচ্ছে, আপনাকে জানানো যাচ্ছে যে। তো আমরা এইভাবে লিখতে পারি, দিস ইজ টু ইনফর্ম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট। দ্যাট মানে কি, যে, বুঝো, দ্যাট মানে হচ্ছে যে, আর টু ইনফর্ম মানে কি, মানে আমরা জানাইতেছি বা জানানো এরকম বোঝাইতেছে, হ্যাঁ। দিস ইজ টু ইনফর্ম মানে এটা আপনাকে জানানোর জন্য, দ্যাট সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, বুঝো। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এখন বুঝো এটা কাহিনী, সাবজেক্ট কোনটা, কে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভার্ব যদি হয় ক্ষতিগ্রস্ত হওয়া। এখন এই ক্ষতিগ্রস্ত হয়েছে কে, আমাদের এলাকা না, তাহলে আমাদের এলাকা কি এখানে সাবজেক্ট। আমরা কি লিখব, আওয়ার এলাকা। আওয়ার এলাকা ইংরেজি কি, এলাকা ইংরেজি হচ্ছে লোকালিটি, বুঝো। লোকালিটি, লোকালিটি মানে কি এলাকা বা অঞ্চল এরকম বোঝাইতেছে। আমাদের এলাকা কি করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বুঝছো। এখন ভার্বটা আমরা লিখবো কি, ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন আগে সাবজেক্ট লিখছি, কারণ দেখো তো এটা কিন্তু একটা বর্ণনামূলক বাক্য। তো বর্ণনামূলক বাক্য আমরা কি করব, সাবজেক্ট এবং ভার্বের যে কাজটা ওইটা আমরা আগে করে ফেলবো। অ্যাপ্লিকেশনের মধ্যে নর্মালি কি হয়, বর্ণনামূলক বাক্যই সচরাচর বসে থাকে আর কি। তো আবার লোকালিটি দিলাম। এখন খেয়াল করো, আমরা আগে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে ক্লাসগুলো করছি, প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা কি কোন ক্যাটাগরি বাক্যগুলো কীভাবে বানাইতে হয় আমরা বলার চেষ্টা করছি, হ্যাঁ। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এটা বারবার বলছি, যে যদি দেখবা বাক্যের মধ্যে যে সাবজেক্ট আছে, ওই সাবজেক্ট যদি ভার্বের কাজ করে তাহলে অ্যাক্টিভ ভয়েসের গঠন অনুসারে হবে, কি হবে, অ্যাক্টিভ ভয়েসের গঠন অনুসারে হবে। আর যদি সাবজেক্ট মানে সাবজেক্ট যদি ভার্বের কাজটা না করে অন্য একটা সাবজেক্ট করে, বা সাবজেক্ট যদি বাক্যের মধ্যে উজ্জ্ব থাকে যে কাজটা করার কথা, তাহলে কি হবে, প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে হবে। কীরকম আমি তোমাকে এটা বোঝাচ্ছি, দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমাদের এলাকা, কারণ এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া। এখন খেয়াল করো, ক্ষতিগ্রস্ত যে হওয়া বা হয়েছে, এখন সাবজেক্ট কি নিজে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি বন্যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনটা,
মানে কাজটা করছে কে, ক্ষতিগ্রস্ত যে ওদেরকে করছে, কে করছে, বন্যা না? তাহলে এখানে এই যে সাবজেক্ট মানে কি আওয়ার লোকালিটি, এটা কিন্তু ভার্বের কাজটা করে নাই। তো এই সাবজেক্ট মানে বাক্যে যে সাবজেক্টটা দেওয়া থাকে ওই সাবজেক্ট যদি ভার্বের কাজটা না করে তখন আমরা প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে করব। ঠিক আছে? তো এখন খেয়াল করো, ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কি কাজটা শেষ। এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কি কাজটা শেষ, বুঝো? তো ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি বুঝো তুমি? তোমার ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমরা কি বলতে পারি, এফেক্টেড। মানে এফেক্ট অর্থ কি, ক্ষতিগ্রস্ত হওয়া। আর যেহেতু কাজটা হয়ে গেছে মানে কি হ্যাজ এফেক্টেড, হ্যাভ অথবা হ্যাজ আমরা বসাবো, কারণ কি যখন কোনো কাজ কমপ্লিট হয়ে পড়ে মানে ইতিমধ্যে কাজটা শেষ হয়ে পড়ে তখন পারফেক্ট টেন্সের আমরা গঠন অনুসরণ করি। তো এখন পারফেক্ট টেন্সের গঠনের মধ্যে কি আছে, হ্যাভ অথবা হ্যাজ দিয়ে ভার্বের 3 নাম্বার রূপ। তো এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কি হ্যাজ এফেক্টেড। এখন খেয়াল করো, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের গঠন না, আমরা প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে করতে হবে। তো এই হ্যাজ এফেক্টেডটা কি হয়ে যাবে, হ্যাজ বিন এফেক্টেড হয়ে যাবে, হ্যাজ বিন এফেক্টেড, হ্যাজ বিন এফেক্টেড। কারণ কাজটা তো সাবজেক্ট নিজে করতেছে না, অন্য একটা মানে বন্যায় কি করতেছে, এই ক্ষতিগ্রস্তটা করছে আর কি। হ্যাঁ, তো এখন দেখো, আওয়ার লোকালিটি হ্যাজ বিন এফেক্টেড, ক্ষতিগ্রস্ত হয়েছে কি ভয়াবহ বন্যায়, মানে কি সাম্প্রতিক ভয়াবহ বন্যায়। তো আমরা কি লিখতে পারি, ভয়াবহ বন্যার মাধ্যমে কিন্তু লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো, যে বাই, কারণ জানি কি বাই প্রিপোজিশন দিয়ে আমরা মাধ্যমে বোঝাই। তো দা বাই দ্য কি সাম্প্রতিক বন্যায়। তো সাম্প্রতিক মানে কি রিসেন্ট, সাম্প্রতিক মানে হচ্ছে রিসেন্ট। আর ভয়াবহ বন্যা, তো ভয়াবহ কথাটার যে ইংলিশ ওয়ার্ড এটা কি ডিভাস্টিং। ডিভাস্টিং অর্থ কি ভয়াবহ, ডিভাস্টিং, ডিভাস্টেটিং হবো, ডিভাস্টেটিং। বন্যা কি হবে এখানে, ফ্লাড। মানে এটা খেয়াল করো, ডিভাস্টেটিং বন্যা বা ফ্লাড, এটাতে কি করছে আমাদের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা প্রথমত আমরা কি করলাম, এই ডেপুটি কমিশনের কাছে জানাইলাম আর কি। তারপরে আরো ঘটনাটা আমরা আস্তে আস্তে জানাবো। কি বলছে দেখো, এলাকাটি 7 দিন ধরে জলমগ্ন। আমাদের যে এলাকাটা এটা 7 দিন ধরে জলমগ্ন এবং এটি আরো কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, এই কথাটা আমরা লিখলাম। যেহেতু তুমি কি করতেছো, তুমি একটা কিছু চাইতেছো একজন ডেপুটি কমিশনারের কাছে, তুমি কিন্তু মোটামুটি একটু বড় করে কিন্তু অ্যাপ্লিকেশনটা লিখবা। আবার অনেকে মনে করে কি অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হয় আর কি। তো এরকম যে ধারণাটা, এই ধারণাটা থেকে উঠে আমাদেরকে কি করতে হবে, একটু মোটামুটি করে এরকমভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যেন কেউ অ্যাপ্লিকেশনটা পড়ে তার ইচ্ছা হয় যে যে জিনিসটা অ্যাপ্লিকেশনের মধ্যে চাইছে বা চাহিদাটা যেন পূরণ করার মতো একটা অ্যাপ্লিকেশন হয়। কারণ ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তুমি তোমার চাহিদাটাকে তুলে ধরবা। তাই অল্প কথায় না লিখে তুমি খুব সুন্দর করে সুস্পষ্টভাবে ফুটাই তোলার চেষ্টা করবা, তখন তুমি কি ভালো একটা মার্কস পাবা। প্রয়োজনে তুমি কি করতে পারো, তুমি তোমার যে খাতার পৃষ্ঠা, ওই পৃষ্ঠা সবসময় যে বাম পাশের যে পৃষ্ঠাটা আছে না, ওইটা থেকে তুমি শুরু করতে পারো, যেন 2টা পৃষ্ঠার মধ্যে খুব সুন্দর করে অ্যাপ্লিকেশনটা নিয়ে নেয় আর কি। তো এলাকাটি 7 দিন ধরে জলমগ্ন, তো আমরা কি লিখতে পারি, এলাকাটি মানে কি দা এরিয়া, এরিয়া মানে কি এলাকা বা অঞ্চল, এটাও বলতে পারো, আবার লোকালিটিও বলতে পারো। হ্যাঁ, দা এরিয়া মানে আমাদের যে এলাকাটা এটা কি জলমগ্ন, মানে কি জলের কি আছে, জলের নিচে আছে। আমরা কি বলতে পারি, দা এরিয়া ইজ কি জলমগ্ন মানে কি জলের নিচে, ইজ আন্ডার, আন্ডার মানে কি নিচে, আন্ডার ওয়াটার। দ্য এরিয়া ইজ আন্ডার ওয়াটার মানে এলাকাটি জলের নিচে বা জলমগ্ন, একই কথা। কয়দিন ধরে, 7 দিন ধরে। তো ধরে যদি হয় আমরা কি লিখতে পারি, 7 দিনের জন্য লিখতে পারি না, ফর 7 ডেজ, 7 দিনের জন্য। এবং এন্ড লিখলাম, আচ্ছা ঠিক আছে। তারপরে কি দেখো, এবং এটি আরও কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, আরও কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তো সম্ভাবনা থাকা মানে কি বুঝো, আচ্ছা কার সম্ভাবনা আছে, এটার। আমরা কি লিখতে পারি, অ্যান্ড ইটস, ইটস মানে কি এটার বোঝাইতেছে। সম্ভাবনা আছে আমরা কি বলতে পারি দেখো তো, সম্ভাবনা আছে লাইকলি বলতে পারি বা প্রবাবলি বলতে পারি। আচ্ছা এখানে প্রবাবলি দেই, ইটস প্রবাবলি মানে কি সম্ভবত, ইটস প্রবাবলি কি করতে পারে, যে আরও কিছুদিন অব্যাহত থাকা, ভার্ব কোনটা, অব্যাহত থাকা। অব্যাহত থাকা মানে কি কন্টিনিউ, আমরা কি লিখবো, ইটস প্রবাবলি টু কন্টিনিউ, মানে কি কন্টিনিউ থাকতে পারে আর কি। হ্যাঁ, ইটস প্রবাবলি এটা খুব সম্ভবত কি কন্টিনিউ থাকতে পারে, মানে অব্যাহত থাকতে পারে কি আরও কিছুদিন। তো আমরা কি লিখতে পারি, ফর আরও কিছুদিনের জন্য না, ফর সাম মোর, মোর ডে, মোর মানে কি আরও কি বুঝাইতেছে। হ্যাঁ, ফর সাম মোর
ডেজ মানে কি আরও কিছু দিনের জন্য কি এটা অব্যাহত থাকতে পারে। তো অব্যাহত থাকা মানে কি কন্টিনিউ, আর কিছু দিনের জন্য মানে কি ফর সাম ডেজ মানে কিছু দিনের জন্য, কিন্তু বলছে কি আরও কিছু দিনের জন্য। সো ফর সাম মোর ডেজ মানে কি আরও কিছু দিনের জন্য সম্ভবত এটা কি থাকতে পারে, অব্যাহত থাকতে পারে। তারপরে আমরা কি লিখছি যে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই যে বহু মানুষ, তারপর ভার্ব কোনটা, ক্ষতিগ্রস্ত হওয়া। এখন খেয়াল করো তুমি এটাকে তুমি কি করবা, তুমি কি অ্যাক্টিভ ভয়েসের গঠন অনুসারে লিখবা নাকি প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে লিখবা, তুমি এটা চিন্তা করবা। যে কোনো বাক্য তুমি যখন লিখবা সবসময় তোমাকে 3 থেকে 4টা জিনিস একটু খেয়াল রাখবা। প্রথম কথা হচ্ছে তুমি কি লিখবা, যে এটা সবার আগে যেটা তুমি চিন্তা করবা যে এটা কি তুমি অ্যাক্টিভ ভয়েসের গঠনে লিখবা নাকি প্যাসিভ ভয়েসের গঠনে লিখবা। বুঝছো, অ্যাক্টিভ ভয়েস কোনটা, যখন সাবজেক্ট নিজে কাজটা করবে তখন কি হবে, অ্যাক্টিভ ভয়েসের গঠন মানে সাবজেক্ট ভার্ব এরকমভাবে বসবে। আর যদি প্যাসিভ ভয়েসের গঠন হয় তখন কি বসে, অ্যাকচুয়ালি আমরা জানি যে একটা অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার রূপ বসে, এরকমভাবে হয়। তো দ্বিতীয়ত তুমি যে জিনিসটা খেয়াল করবা, তুমি এই ভার্বটা খুঁজবা, তো ভার্বটা খুঁজা তুমি কি করবা, ভার্বের কোন ফর্মের মধ্যে পড়ছে মানে ভার্বের সাথে টেন্সের একটা মিল করার চেষ্টা করবা যখন তুমি বাক্যটা বানানোর চেষ্টা করবা। তারপরে সেন্টেন্স দেখতে হবে যেটা কোন সেন্টেন্সের গঠন অনুসারে হবে। যদি প্রশ্নবোধক সেন্টেন্স হয় তাহলে কি প্রশ্নবোধকের মতো করে চিন্তা করতে হবে। তো এগুলা, এই 3টা জিনিস তুমি যদি চিন্তা করতে পারো তাহলে তুমি যে কোনো বাক্য বানিয়ে লিখতে পারবা। তো এখানে খেয়াল করো, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে সাবজেক্ট কোনটা, বহু মানুষ, এবং ভার্বের কাজ কোনটা, ভার্ব হচ্ছে তোমার ক্ষতিগ্রস্ত হওয়া। এখন তুমি যদি একটু খেয়াল করো দেখবা এই যে ক্ষতিগ্রস্ত যে হইছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হইছে, কিন্তু কাজটা করছে কে, যে ক্ষতিগ্রস্ত যে ওদেরকে করাইছে, কে করাইছে, বন্যা না। তো এই যে ভার্বের কাজটা করছে বন্যা, কিন্তু বন্যা এখানে সাবজেক্ট হিসেবে নাই, অন্য একটা সাবজেক্ট। তো আমরা কি করব, এই যে প্যাসিভ ভয়েস দেখতেছো না, এই প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে লিখব। তো দেখো ভার্বটা আজ আমরা সাবজেক্টটাকে লিখি, বহু মানুষ মানে কি মেনি পিপল, মেনি পিপল মানে কি বহু মানুষ, মেনি পিপল কি করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি, এই যে কিছুক্ষণ আগে যে একটা করলাম আমরা বাক্য, এরকম এফেক্ট অর্থ কি ক্ষতিগ্রস্ত হওয়া, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন বা হয়েছে মানে কি কাজটা শেষ। তার মানে আমরা কি দিব, মেনি পিপল না, অনেকগুলা মানুষ, তাই আমরা অক্সিলারি ভার্বটা এখানে কি দিব, হ্যাভ দিয়া ভার্বের 3 নাম্বার রূপ। কারণ দেখো ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কি কাজটা শেষ, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে হয়। এই যে টেন্সটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি তুমি জানো, যে হ্যাভ অথবা হ্যাজ বসে ভার্বের সাথে 3 নাম্বার রূপ হবে। তো মানলাম এরকমভাবে হওয়ার কথা, কিন্তু এটা তো আবার প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে হওয়ার কথা। তাহলে এই যে দেখো অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার রূপ না। তো এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এই যে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটা, এটা অ্যাকচুয়ালি কোন কোন ভাবে হইতে পারে। এখানে হ্যাভ এফেক্টেড হওয়ার কথা ছিল, যদি এই যে হ্যাভ হিসেবে অক্সিলারি ভার্ব থাকে তখন আমরা সাথে আবার বিন যুক্ত করে ভার্বের 3 নাম্বারটা দিতে, এফেক্টেড, মেনি পিপল হ্যাভ বিন এফেক্টেড, অনেক মানুষ কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা আমি তোমাকে একটু এই যে প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ ভয়েসের যে ব্যাপারটা দেখতেছো, প্যাসিভ ভয়েসের রোলস কি, এটা তোমাকে একটু দেখাই দিতেছে। হ্যাঁ, তুমি এটা নোট করে রাখো, কারণ এটা তুমি যদি ফ্রি হ্যান্ড রাইট করতে চাও বা বানাই কিছু লিখতে চাও তাহলে এই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যে গঠনটা এটা তোমার অবশ্যই জানা দরকার। প্যাসিভ ভয়েসের মধ্যে কি হয় সবসময় বুঝো, প্যাসিভ ভয়েসের মধ্যে যখন দেখবা সাবজেক্ট নিজে কাজটা করতেছে না, মানে সাবজেক্ট ভার্বের কাজটা অন্য কেউ করতেছে, এরকম যদি প্রকাশ পায় তার মানে কি করবা, তোমার কি হবে, এটা প্যাসিভ ভয়েস হবে। তো প্যাসিভ ভয়েস 4টা ভাবে হইতে পারে, সব প্যাসিভ ভয়েস তো একরকম না। দেখো একটা হচ্ছে দেখবা তুমি যদি মনে করো চলমান কোনো প্যাসিভ ভয়েস বোঝায়, চলমান মানে কোনো একটা কাজ চলতেছে, তখন তুমি এটার যে গঠনটা লিখবা এটা হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব লিখবা, তারপরে তোমাকে কি লিখতে হবে, বিইং লিখতে হবে, মানে কাজটা চলতেছে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ দিবা যদি কোনো কাজ চলমান বোঝায়। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো যদি এরকমটা বোঝায় যে কোনো একটা মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব বলতে তুমি কি জানো, যে ক্যান, কোড, শ্যাল, শুড, মে, মাইট, যদি এগুলা থাকে তখন কি করবা তুমি, দেখো তুমি এই মডাল ভার্বটা দিবা, মডাল ভার্বটা দিবা, এটি কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। তারপরে তুমি কি করবা, মডাল ভার্বটা দিছো না, পরে বি লিখবা, মডাল ভার্ব থাকলে কি লিখবা, মডাল ভার্ব দেওয়ার পরে বি লিখবা, তারপরে ভার্বের 3 নাম্বার রূপটা দিবা। আর যদি জিনিসটা নর্মালি যে বাক্যগুলো হয় এগুলোর ক্ষেত্রে তুমি কোন স্ট্রাকচার দিতে পারো, সাধারণ যে ঘটনাগুলা, তখন তুমি শুধু অক্সিলারি একটা ভার্ব দিবা, তারপর ভার্বের 3 নাম্বার রূপ দিবা। আবার দেখো যখন কাজটা শেষ হয়ে গেছে, কাজ শেষ যদি এরকমটা বোঝায়, তখন তুমি কি করবা, হ্যাভ অথবা হ্যাজ দিয়া সাথে বিন যুক্ত করবা, করার পরে ভার্বের 3 নাম্বার রূপ দিবা। এই যে যেমন এখানে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এই যে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে,
ওই এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে কি কাজটা শেষ, তার মানে কি কাজ শেষ না এখানে, ওই ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ দিয়ে তারপর বিন দিব, দেওয়ার পরে ভার্বের 3 নম্বর অফ দিব। এভাবেই কিন্তু আমরা এই প্যাসিভ ভয়েসের গঠনটা করতে পারি। তারপর দেখো কি বলছে যে তাদের মধ্যে কেউ কেউ ঘরবাড়ি হারিয়ে রাস্তা ও বাঁধের উপর দিয়ে মানে রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নিয়েছেন। তো এখানে তুমি যদি খেয়াল করো ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে আশ্রয় নেওয়া, বুঝছো, ভার্ব কোনটা, আশ্রয় নেওয়া। এখন এই আশ্রয়টা নিচে কারা কারা, মানে কে কে আশ্রয়টা নিচে কি দেখো, কেউ কেউ ঘরবাড়ি হারিয়ে রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নিয়েছে, কে কে, কেউ কেউ বলছে, তাদের মধ্যে কেউ কেউ। তো আমরা কি লিখতে পারি, তাদের মধ্যে কেউ কেউ কি হবে, সাম, সাম মানে কি কেউ বা কিছু এরকম বোঝাইতেছে। তো সাম যখন মানুষের মধ্যে বোঝাবে তখন কেউ বোঝায় আর কি, হ্যাঁ, সাম অফ দেম, সাম অফ দেম মানে কি তাদের মধ্যে কেউ কেউ। তারা কি করছে, আশ্রয় নিয়েছেন। এই যে দেখো কাজটা কিন্তু শেষ, আশ্রয় নেওয়া, কাজটা কিন্তু শেষ। এখানে কিন্তু আবার অ্যাক্টিভ ভয়েসের গঠন হবে। কেন অ্যাক্টিভ ভয়েসের গঠন হবে, কারণ দেখো তুমি আশ্রয় নিয়ে, সে কিন্তু আশ্রয় নিয়ে ফেলেছে, এই যে আশ্রয়টা নিছে, কে নিছে, ভার্বের কাজটা কে করছে, সাম অফ দেম মানে তারা। তো সাবজেক্ট যেটা এটাই কিন্তু ভার্বের কাজটা করছে। সো আমরা অ্যাক্টিভ ভয়েসের গঠন অনুসারে লিখবো। আর অ্যাক্টিভ ভয়েসের গঠন কি, সাবজেক্ট দিবা, ডিরেক্টলি ভার্ব দিবা, তারপরে অবজেক্ট দিবা, এরকমভাবে গঠন হয়ে যাবে। ঠিক আছে, এটার মধ্যে অক্সিলারি ভার্ব আনার দরকার নাই। তো সাম অফ দেম দিলাম, আশ্রয় নিয়েছেন বলছে, তো আশ্রয় নিয়েছেন মানে কি কাজটা শেষ না, বুঝছো, আশ্রয় নিয়েছেন মানে কি কাজটা শেষ। তাহলে কাজ শেষ হলে কি করতে হবে আমাদেরকে, প্রেজেন্ট, বর্তমানে যেহেতু শেষ হয়েছে, যে পারফেক্ট টেন্সের যে গঠনটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন ওটা অনুসারে লিখতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, হ্যাভ অথবা হ্যাজ দেয়া ভার্বের 3 নম্বর, আশা করি এটা জানো। তাহলে সাম অফ দেম মানে কি তাদের মধ্যে, তো এটার সাথে অক্সিলারি ভার্ব কি বসবে, হ্যাভ। তো সাম অফ দেম হ্যাভ, আশ্রয় নেওয়া মানে কি, আমরা বলতে পারি কি, আশ্রয় নেওয়া ইংরেজি আমরা তোমার কি বলতে পারি, আচ্ছা এখন তো তারা ওকে, আশ্রয় নেওয়া মানে কি শেল্টার, শেল্টার হচ্ছে কি আশ্রয় নেওয়া, হ্যাভ আশ্রয় নেওয়া, আচ্ছা বুঝো এখানে নেওয়া মানে কি টেক, এটা হচ্ছে ভার্ব মানে টেক, আর এটার অর্থ কি টেকেন। সাম অফ দেম হ্যাভ টেকেন, তাদের মধ্যে কেউ কেউ তারা কি নিয়েছেন, টেক অর্থ নেওয়া না, এটা ভার্ব, এটার অর্থ কি হবে 3 নম্বর টেকেন। সাম অফ দেম হ্যাভ টেকেন, কি নিয়েছে তারা, আশ্রয় নিয়েছে, আমরা কি লিখবো, শেল্টার। সাম অফ দেম হ্যাভ টেকেন শেল্টার, আশ্রয় নিয়েছে। কিভাবে আশ্রয় নিয়েছে বুঝো, আমরা এতটুকু লিখছি, এটাও লিখছি, কোথায় আশ্রয় নিয়েছে, বাঁধের উপর, রাস্তা ও বাঁধের উপর নিচে। অন, অন মানে কি উপর বোঝাইতেছে, অন, রাস্তা ইংরেজি কি, রোড, রোডস, অ্যান্ড কোথায়, বাঁধ। তো বাঁধ ইংরেজি কি জানো তুমি, বাঁধ ইংরেজি আমরা বলতে পারি কি এমবাঙ্কমেন্ট বলতে পারি বা ড্যাম বলতে পারি, হ্যাঁ। তো এখানে লিখি এম ব্যাঙ্ক, এমবাঙ্কমেন্ট মানে কি বাঁধের উপর তারা রাস্তা নিছে, সরি মানে কি আশ্রয় নিছে। কিভাবে, ঘরবাড়ি হারিয়ে বা ঘরবাড়ি হারানোর মাধ্যমে। এই ঘরবাড়ি হারিয়ে যে কথা, এটার অর্থটা তুমি যদি এভাবে লিখো বা এভাবে বলো যে ঘরবাড়ি হারানোর মাধ্যমে তারা এই কাজটা করছে, সো আমরা কি দিব, বাই দিয়ে দিতে পারি। বাই, হারানো এখানে ভার্ব না, এখানে হারানো মানে কি লস, লস মানে হারানো। তো এটার সাথে আইএনজি যুক্ত করব কেন, কারণ বাই হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা কি লিখব, বাই লজিং, ঘরবাড়ি ইংরেজি কি আমরা হাউস বলতে পারি, হ্যাঁ, হাউসেস, ওকে। আচ্ছা, তাদের খাওয়ার মতো কোনো খাবার নেই, তাদের খাবার মতো কোনো খাবার নেই, তাহলে আমরা কি লিখতে পারি, দে, দে মানে কি তাদের বোঝাইতেছে, তাদের নেই বলছে। তো নেই মানে কি, আছে ইংরেজি কি হ্যাভ অর্থ আছে, বা হ্যাজ অর্থ আছে, কিন্তু নেই মানে কি হ্যাভ নট বা হ্যাজ নট। তো আমরা কি লিখতে পারি, দে হ্যাভ, তাদের দে হ্যাভ নট, তাদের নাই কি নাই, দে হ্যাভ নট এনি ফুড মানে কি তাদের কোনো খাবার নাই আর কি, এরকম বলতে পারি। দে হ্যাভ নট এনি ফুড, কি খাওয়ার মতো না, টু ইট মানে খাওয়ার জন্য কোনো রকম তাদের খাবার নাই, এটা বলতে পারি। দে হ্যাভ নট এনি ফুড টু ইট, তাদের খাওয়ার জন্য বা খাওয়ার মতো কোনো খাবার নেই। উপরন্তু, উপরন্তু বুঝো, উপরন্তু মানে কি একটা একটা জিনিস হইতেছে, এটার উপর আরেকটা জিনিস এরকমটা বুঝাইতেছে। তো উপরন্তু যে ইংলিশটা এটা হচ্ছে মোর ওভার, তার উপরে বুঝাইতেছে। মোর ওভার, একে তো এনে ঝামেলা, তার উপরে ডায়রিয়া, আমাশয়, জ্বর এবং কাশির মতো রোগ ছড়িয়ে পড়েছে। তো এখানে ভার্ব কোনটা, ছড়িয়ে পড়া। তো এখন কে ছড়িয়ে পড়ছে, এই যে ডায়রিয়া, আমাশয়, জ্বর এবং কাশির মতো রোগ, তো এগুলো হচ্ছে কি সাবজেক্ট। তো আমরা কি লিখবো, মোর ওভার। ডায়রিয়া ইংরেজি কি, ডায়রিয়া ইংরেজি হচ্ছে ডায়রিয়াই। আচ্ছা, এখানে ছোট হাতের হবে DHA, ডাবল R,
HOEA, এটা হচ্ছে ডায়রিয়ার যে স্পেলিংটা এটা। তারপরে কি আমাশয়, আমাশয় ইংরেজি কি DYSENTERY, ডাইসেন্টারি। তারপর কি আমাশয় লিখলাম। তারপর জ্বর, জ্বর ইংরেজি তুমি কি জানো? ফিভার, ফিভার অর্থ কি জ্বর, এবং কাশি অ্যান্ড, বুঝো, অ্যান্ড কাশি, কাশি ইংরেজি কি কফ, অ্যান্ড কফ। এই যে দেখো এগুলোর মতো যে রোগগুলো ছড়ায় পড়ছে আর কি। তো আচ্ছা, এখানে আমি একটু ভুল করছি, ভুলটা কিরকম দেখো, ডায়রিয়া, আমাশয়, জ্বর এবং কাশি আমি লিখছি, কিন্তু কাশির মতো যে দেখতেছো না, কাশির মতো রোগ, এগুলো কিন্তু আমি লিখি নাই। তো কাশির মতো রোগ যদি লিখি তাহলে এটাকে সবার আগে লিখতে হবে যে এরকম মোরওভার ডিজিজ, ডিজিজ মানে কি রোগ, লাইক, লাইক মানে কি মতো, আমরা কি লিখবো মোরওভার ডিজিজ লাইক বা ডিজিজেস লাইক ডায়রিয়া, ডাইজেন্টারি, তারপর ফিভার অ্যান্ড কফ, মানে এটা বোঝাইতেছি কি এই ডিজিজ লাইক, লাইক মানে কি মতো বোঝাইতেছে, এটা একটা প্রিপোজিশন। তো ডিজিজ মানে রোগ, ডিজিজ লাইক ডায়রিয়া, ডাইজেন্টারি, ফিভার অ্যান্ড কফ, এগুলো দ্বারা কি বোঝাইতেছে যে আমাশয়, ডায়রিয়া, জ্বর এবং কাশির মতো রোগ। যদি আমরা এটা না দিতাম ডিজিজ লাইক, তাহলে এই কাশির মতো বা এগুলোর মতো রোগ এটা বোঝাইতো না, ঠিক আছে। তো মানে লাইক দ্বারা কি বোঝায়, আমি যদি বলি যে দেখো লাইক এ লায়ন, লাইক এ লায়ন মানে কি সিংহের মতো, এরকমটা বোঝাইতেছে। তো আমি সাবজেক্টটা পুরোটা লিখছি, এখন ভার্ব কি ছড়িয়ে পড়েছে, এটাও কিন্তু কাজটা শেষ। তাহলে এটাও যদি কাজটা শেষ হয় আমাদের কি করতে হবে, মানে পারফেক্ট টেন্সের গঠন অনুসারে লিখতে হবে। আমরা কি লিখবো হ্যাভ, আর ছড়িয়ে পড়া মানে কি ব্রোকেন আউট লিখতে পারি, বা স্প্রেড লিখতে পারি, ব্রোকেন আউট, ছড়িয়ে পড়া। ওকে, তারপর কি বলছে দেখো, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। এই যে দেখো তারা কি সবচেয়ে বেশি কষ্ট পাইতেছে, বুঝছো। তাহলে কারা পাইতেছে? শিশু, আমরা কি লিখতে পারি? দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন লিখলাম, দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ওল্ড, ওল্ড মানে কি বৃদ্ধ বুঝিতেছে, ওরা কষ্ট পাইতেছে মানে ওরা কি কষ্ট পাচ্ছে, আমরা কি লিখবো তারা কষ্ট পাচ্ছেন, দে আর, এখন দেখো কষ্ট পাচ্ছেন মানে কি কষ্ট পাইতেছে, এখনো কন্টিনিউ, হ্যাঁ আমরা কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে লিখতে পারি। দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ওল্ড আর সাফারিং, সাফার মানে কি কষ্ট পাওয়া, এবং ওরা কি করতেছে কষ্ট পাচ্ছে আর কি। সো বার্বের কাজটা কি চলমান থাকবে, তাই আমরা কি করছি একটা অক্সিলারি বার্ব দিয়ে বার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, ঠিক আছে। তো এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম যে মানে ডেপুটি কমিশনারের কাছে আমাদের যে কাহিনীটা বা আমাদের যে অবস্থাটা এটা কি তুলে ধরলাম আর কি। তো এখন আমরা কি করব দেখো, লিখব এখন, মানে অনুরোধ জানাবো যে আমাদের কি দরকার এটার জন্য। কি লিখছি এখানে, যে এই পরিস্থিতিতে আমরা আপনাকে আপনাকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঔষধ, খাদ্য ইত্যাদি সরবরাহ করে বাধিত করার জন্য অনুরোধ করছি, আমরা এটা লিখবো। হ্যাঁ, তো দেখো এই পরিস্থিতিতে মানে কি, এই পরিস্থিতিতে কথাটার অর্থ হচ্ছে ইন দি, মানে পরিস্থিতি মানে হচ্ছে সারকাম বা সিচুয়েশন বলতে পারি, বা আচ্ছা কি লিখতে পারি দেখো সারকামস্টেন্সেস, দেখো সারকাম স্ট্যান্সেস, ইন দ্য সারকামস্ট্যান্সেস মানে কি, আচ্ছা দা হবে না, ইন দিস হবে। হ্যাঁ, এই আচ্ছা এখানে দিসটা তো প্লোরাল দিয়ে দিছি, আমরা কি লিখবো ইন দিস সারকামস্টেন্সেস মানে কি এই পরিস্থিতিতে আমরা অনুরোধ করছি, সাবজেক্ট হচ্ছে আমরা, আমরা কি লিখবো উই, আর অনুরোধ করা মানে কি রিকোয়েস্ট, উই রিকোয়েস্ট, ইন দিস সারকামস্টেন্সেস মানে কি ওই পরিস্থিতিতে আমরা রিকোয়েস্ট করছি, উই রিকোয়েস্ট কাকে করছি, আপনাকে না, আমরা কি লিখবো উই রিকোয়েস্ট ইউ, আমরা আপনাকে অনুরোধ করছি। কেন অনুরোধ করছি, দেখো তো কেন অনুরোধ করছি, মানে এই যে সরবরাহ করার জন্য, কি সরবরাহ করার জন্য, এই যে জিনিসপত্রগুলা, তো আমরা কি লিখবো টু, সরবরাহ করা ইংরেজি কি লিখতে পারি সাপ্লাই, টু সাপ্লাই, কি সাপ্লাই করবে ঔষধ, আমরা কি লিখবো মেডিসিন, মেডিসিন ঔষধ, তারপরে কি খাবার ফুড ইত্যাদি মানে কি ইটিসি, এগুলা সরবরাহ করবে কাদের জন্য, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। তো আমরা কি লিখবো ফর, ক্ষতিগ্রস্ত মানুষ ইংলিশ কি, ক্ষতিগ্রস্ত মানে কি তারা অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানে কি এফেক্টেড, আর মানুষ হচ্ছে পিপল, হ্যাড এফেক্টেড পিপল। তারপরে কি লিখবো, ওই যে এগুলো করার জন্য আমরা কি বাধিত করার জন্য বলতেছে না, তো বাধিত করা ইংরেজিতে আমরা কি লিখতে পারি, এবং অ্যান্ড অবলাইজ, অবলাইজ মানে কি বাধিত করবা, মানে কি এটা করার জন্য মানে সেজন্য কি মানে এটা মানে বাধ্যবাধকতা থাকে এরকম একটা বুঝিতেছে, অ্যান্ড অবলাইজ
দেয়ার বাই, মানে বাধিত করবেন মানে কি, সে নিজে তো আর বাধিত করবেন না, কি মানে এই কাজটা করানোর জন্য কাউকে বাধিত করবেন, দেয়ার বাই, অবলাইজ দেয়ার বাই। তো আমরা কিন্তু এই যে দেয়ার বাই কথাটা দেখতেছো না, অবলাইজ দেয়ার বাই, এটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা ইউজ করি। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে লিখলাম, লেখার পরে আমরা অ্যাপ্লিকেশনের যে ফিনিশিংটা কিভাবে দিব, যে সিনসারলি ইউর, মানে আপনার অনুগত কে, মহিম দিছে, মানে যে অ্যাপ্লিকেশনটা করছে তার নাম। এখন দেখো এই যে গ্রামের যে মানে কাহিনীগুলো, কোন গ্রামের এগুলো হয়েছে, এগুলো তুমি মেনশন করবো না ঠিকানাটা, নয়তো কোথায় ত্রাণ দিবে। আমরা কি লিখবো, অন বিহাফ অফ, অন বিহাফ অফ মানে কি পক্ষে, কার পক্ষে, দ্য পিপল অফ মধুপুর ভিলেজ, মানে কি মধুপুর গ্রামের মানুষের পক্ষ থেকে এই মহিমে এই দরখাস্তটা করছে। উপজেলাটা কোথায়, পাতাইয়া, ডিস্ট্রিক্ট কোথায়, চট্টগ্রাম। ঠিক আছে, এভাবে তুমি ঠিকানাটা দিয়ে তুমি তোমার দরখাস্তটা শেষ করে দিতে পারো।